দীঘাপতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন। এখানে রয়েছে প্রাচীনকালে রাজাদের ব্যবহৃত সব আসবাবপত্র, রয়েছে রানীর ঘাট, রাজবন্দিশালা ও দেশি বিদেশি ফুলের সমারোহ। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই দীঘাপতিয়া রাজবাড়ি ঘুরে দেখব ও আপনাদের দেখাবো। আর তোমার হচ্ছে চীনামাটির পাথর, তারপরে হচ্ছে চা কাপ, পেয়ালা, এসবগুলো দেখলাম। এই জায়গা যে এত সুন্দর আমার জীবনে আমি দেখি নাই। যত দর্শনীয় স্থানে গেছি এমন সুন্দর জায়গা দেখা খুব কমই হয়েছে এখন। দীঘাপতিয়া রাজবাড়ি তথা উত্তরা গণভবন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাকিবুল ইসলাম। এই মুহূর্তে আমি অবস্থান করছি নাটোরের উত্তরা গণভবন তথা দীঘাপতিয়া রাজবাড়ি। আজকের ভিডিওতে এই রাজবাড়ির আন্তঃপান্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। এখানে প্রবেশ করতে হলে আপনাকে নির্দিষ্ট ফি দিয়ে আসলে প্রবেশ করতে হবে। তো দেখতে পাচ্ছেন কি নান্দনিক ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ একটি গেট বা স্থাপনা, যেখানে বড় অক্ষরে লেখা রয়েছে উত্তরা গণভবন। তবে এখানে বিশাল আকৃতির যে ঘড়িটি দেখতে পাচ্ছেন, এই ঘড়ির ইতিহাস রয়েছে। যে ইতিহাসগুলো আপনারা যদি গুগল থেকে দেখেন তাহলে এই গেটের সৌন্দর্য আর ইতিহাস জেনে আপনার নিশ্চয় ভালো লাগবে। বাংলাদেশের পতাকা কত সুন্দরভাবে উঠছে এই গেটের উপরে। আর এই যে দেখুন উত্তরা গণভবন বড় অক্ষরে লেখা রয়েছে। আর যেখানে প্রহরী থাকতো ঠিক ওই জায়গাটির দুই পাশে, অর্থাৎ গেটের দুই পাশে এরকম স্থানগুলো দেওয়া রয়েছে, যেখানে আসলে গেটের দুজন প্রহরী সর্বক্ষণ পাহারায় আসলে থাকতো। খুবই সুন্দর কারুকাজ সম্পন্ন। এখানে না আসলে আসলে বোঝা যাবে না। তো প্রবেশ টিকিট আসলে এখানে রয়েছে 30 টাকা। তবে 5 বছরের নিচে যে বাচ্চাগুলো তারা প্রবেশ করবে তাদের সম্পূর্ণ ফ্রি, এবং স্টুডেন্টের জন্য নির্দিষ্ট কিছু ফ্রি রয়েছে। তো চলুন আমরা আসলে সেটার ভিতরে প্রবেশ করব। এই যে সাইনবোর্ডে আসলে একটা দিক নির্দেশনা দেওয়া রয়েছে যে খাবার নিয়ে আসলে প্রবেশ নিষেধ। আর এটাই হচ্ছে প্রবেশদ্বার। আমি একটু ভিতরে প্রবেশ করছি, আর পাশাপাশি আপনাদের সেই গেটের নান্দনিক একেবারে ভিতরে থেকে দেখাবো। এই যে ঘড়িটি দেখতে পাচ্ছেন, এটা আসলে 7 দিনের একটা চাবি দেওয়ার ফলে 7 দিন পর্যন্ত সেই ঘড়ি যে আওয়াজ সেটি কিন্তু থাকে। আর উপরে রয়েছে বাংলাদেশের যে পতাকা। এটা হচ্ছে ঘড়ির মূল ইতিহাস। আর ঠিক সামনের পাটটা আর ভিতরের পাটটা একই রকম আর কি। ভিতরের দিকে সামনে এগিয়ে চলছে, দেখতে পাচ্ছেন অনেকে আসলে এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী। তারা আসলে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তারাও জানতে চায়। অনেক স্কুল কলেজে পুরো ছাত্ররা তারা আসছে শুধুমাত্র এই ঐতিহ্যবাহী দীঘাপতিয়া রাজবাড়ি। আর এখানে আসলে চমৎকার একটি গাছ দেখতে পাবেন। দীঘাপতিয়া রাজবাড়ি তথা উত্তরা গণভবন এটি নাটোর জেলা শহর থেকে মাত্র 2.4 কিলোমিটার দূরে অবস্থিত। 1736 সালে এই দীঘাপতিয়া রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন রাজা দয়ারাম রায়। প্রথমে এটি প্রশাসনিক ভবন ও শয়ন কক্ষ হিসাবে ব্যবহৃত হতো। পরবর্তীতে রাজা প্রসন্ননাথ রায় এই ভবনটি নতুন করে অট্টালিকা ও বাগান করে সুসজ্জিত করেন। কিন্তু 1897 সালে এক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় এই রাজবাড়ি। সবশেষ 1972 সালে এটি উত্তরা গণভবন হিসাবে পরিচিত লাভ পায়। আর সামনে একটি বিশাল আকৃতির কামান আমরা অলরেডি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে সেই যুগের যে কামান, সেই কামানটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এখানে এসে আপনারা ছবি উঠতে পারেন। এই যে কামান আসলে সেই রাজার 18 শতকে রাজা দয়ারাম তার আমলের যে কামানগুলো, সেই কামানগুলো আসলে এখানে এসে দেখতে পারবেন। আর পাশে রয়েছে নান্দনিক সেই বিল্ডিং। তবে এই বিল্ডিং এর একটু ইতিহাস আপনাদের একটু কাছে নিয়ে যাই বলবো, অবশ্যই আপনাদের ভালো লাগবে। কেননা এখানে ছোট্ট ছোট্ট যে কুঠিরগুলো দেখতে পাচ্ছেন তার একটা ইতিহাস ঐতিহ্য রয়েছে। সেই ইতিহাস ঐতিহ্যগুলো একটু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, নিশ্চয় আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে ছোট্ট ছোট্ট যে জানালাগুলো দেখতে পাচ্ছেন, আসলে সেই সময় যে জেলখানা ছিল আসলে মূলত কয়েদিদের রাখা হতো, কিংবা যারা
সাজাপ্রাপ্ত, তাদের সাজা দেওয়ার জন্য যে ঘরে রাখা হতো, ঠিক সেটা এখন কিন্তু একেবারে অন্ধকার, কোনো কিছু দেখা যাচ্ছে না। কিন্তু দেখতে পাচ্ছেন কতগুলো এইভাবে জ্বালানা রাখা রয়েছে। আর ঠিক এই অন্ধকার কুঠিরে রাখা হতো সেই সকল সাজাপ্রাপ্ত আসামিদের, এবং রাজার যে শাসন, সেই শাসন কিন্তু ঠিক এইভাবেই এই কুঠিরের মধ্যেই করতে হয়। আমি অলরেডি আপনাদের দেখাচ্ছি। আর অনেকগুলো দেখতে পাচ্ছেন যে জ্বালানা, আসলে ভিতরে কি রয়েছে সেটা কিন্তু আপনাদের আমি কিছুই দেখাতে পারছি না, বাট যে ইতিহাস, সেই ইতিহাসটুকু আপনাদের একটু বলার জন্য চেষ্টা করলাম। মূলত বন্ধুরা, এখানে উত্তরা গণভবনের সংগ্রহশালা, অর্থাৎ সেই প্রাচীন রাজাদের কিছু নিদর্শন এই রুমের মধ্যে রয়েছে, যেখানে সম্পূর্ণ ভিডিও করা কিংবা ছবি ওঠানো সম্পূর্ণ নিষেধ। তবে আপনি চাইলে এখানে একটা নির্দিষ্ট টিকিট কেটে আপনি ভিতরে প্রবেশ করে সেই প্রাচীনকালে রাজাদের যে সংগ্রহশালার যেই নিদর্শনগুলো রয়েছে, বিশেষ করে দীঘাপতিয়া রাজ পরিবারের সদস্যদের ব্যবহার্য আসবাবপত্র, পোশাক, বই, কাব্যগ্রন্থ থেকে শুরু করে অনেক কিছুই আসলে রয়েছে, যেগুলো খুব সহজে আপনারা সেই ভিতরে প্রবেশ করে দেখতে পারবেন। তবে আন্তরিকভাবে দুঃখিত, যেখানে আসলে ভিডিও কিংবা ছবি তোলা সম্পূর্ণ নিষেধ, যার কারণে আমি আপনাদের দেখাতে পারছি না। বাট আপনারা এখান থেকে যে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, সেখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করে সেই জিনিসগুলো আসলে আপনারা দেখতে পারবেন। আসলে যেই জাদুঘরটি দেখতে পাচ্ছেন বা বললাম, আসলে ভিতরে ভিডিও এলাও নাই, সেখানে ঢুকে আসলে আমি নিজেও যা দেখলাম, সত্যি মানে অভাবনীয় একটা বিষয়, যা না দেখলে আসলে কল্পনা করা যায় না। সেই প্রাচীনকালে রাজাদের ব্যবহৃত খাট, পালঙ্ক এবং সেই মার্বেলের প্লেট থেকে শুরু করে, মানে এই সময় এই প্রজন্ম যা কখনোই দেখেনি এমন কিছু জিনিসগুলো এই জাদুঘরের মধ্যে অবস্থিত, তারা রেখে দিয়েছে। তো সত্যি এই জায়গাটি আসলে আপনারা অবশ্যই জাদুঘরে প্রবেশ করবেন এবং সেই জিনিসগুলো ঘুরে ঘুরে উপভোগ করবেন। আমি আসলে মূলত সেই দীঘাপতি রাজবাড়ির যে মূল ভবন, সেই ভবনের একেবারে সামনে অবস্থান করছি। আর এখানে এসে আসলে নান্দনিক যে কারুকাজ সমৃদ্ধ যে বিল্ডিং গুলো, সেটা দেখে আসলে অভিভূত, যে সেই সময় 18 শতকের রাজা তা আসলে কিভাবে এত সুন্দর করে নান্দনিক যে কারুকাজ সম্পন্ন কাজগুলো করেছিল। সত্যি এখানে না আসলে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। পুরো ভবনটি সিসি ক্যামেরায় আওতাধীন। আর একটু যদি আপনাদের বলি, সেই প্রাচীনকালে রাজারা যখন ঘোড়া কিংবা টমটমে করে আসতো, এসে ঠিক এই জায়গাটিতে তারা সেই রাজাগুলো নামতো। যদিও বর্তমান সময়ে যখন রাষ্ট্রপতি কিংবা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা গাড়ি নিয়ে আসেন, তারা কিন্তু ঠিক এই জায়গাটিতে সেই গাড়িটি দাঁড় করায় তারা নামে। কিন্তু প্রাচীনকালে যখন রাজা সেই টমটম নিয়ে আসতো, ঠিক তখন এই জায়গাটিতে সেই টমটমি কিংবা গাড়িগুলো তারা দাঁড় করাতো এবং এখানে রাজারা প্রবেশ করতো। যদিও এখন জনসাধারণের জন্য সম্পূর্ণ প্রবেশ নিষেধ, দেখতে পাচ্ছেন সাইনবোর্ডের অলরেডি লেখা রয়েছে। রাজাদের হচ্ছে সব ব্যবহারিক জিনিসপত্র, খাট, চীনামাটির পাথর, তারপরে হচ্ছে চা কাপ, পেয়ালা, এসবগুলো দেখলাম। খুবই সুন্দর, প্রতিষ্ঠানের জন্য খুবই সুন্দর, শিক্ষণীয় অনেক কিছু এখানে আছে। ফুলগুলো মনে হচ্ছে যেন কোনো অক্ষরের মতো করে লেখা। হ্যাঁ, এখানে হয়তো কিছু একটা লেখা এরকম মনে হচ্ছে ফুলগুলো। হ্যাঁ, দেখছি এই যে পুরাতন ঐতিহ্যের অনেক কিছু, তাছাড়াও চারিদিকে যে লেকটা, প্রাকৃতিক সৌন্দর্যের একটা নিদর্শন, খুব ভালো লাগছে। এর সাথে আপনার এই এদিক দক্ষিণ সাইডের দিকে ওই কর্নারে দেখলাম চিড়িয়াখানা আছে, আর যে লেকের ভিতরে যে মাছগুলো সুন্দর লাগছে, সেই সাথে লেকের ভিতরে যে অতিথি পাখিগুলো আছে, এগুলো অনেক ভালো লাগে। বন্ধুরা, এখানে রয়েছে রানীমহল, রানীঘাট এবং মিনি চিড়িয়াখানা, অর্থাৎ এখানে নির্দেশনা দেওয়া রয়েছে। আমরা আসলে সেখানে প্রবেশ করছি আর কি। তো আমরা আসলে মিনি চিড়িয়াখানা এবং রানীঘাট যেটা রয়েছে সেটা আপনাদের দেখানোর একটু চেষ্টা করব। রানীর ঘাট দেখতে পাচ্ছেন, সেখানে আসলে অনেকেই হুড়াহুড়ি করে ছবি ওঠানোর জন্য ব্যস্ত। তো আর প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম ময়লা ফেলার জন্য ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু অবস্থান করছি রানীর ঘাটে। দেখেন এখানে যারা আসে তারা আসলে সবাই ছবি তুলতে, ভিডিও করতে আসলে ব্যস্ত। কেনই বা উঠাবে না? এরকম একটা ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ একটি স্থান, যেখানে 18 শতকে, সেই 18 শতকের রানী
এই জায়গাটিতে আসতেন, অর্থাৎ একটু যদি ভাবা যায় যে সেই রানীর কিন্তু পায়ের ধুলা ঠিক এই জায়গাটিতে কিন্তু এখনো রয়েছে বলা যায়। এমন একটা জায়গা যখন আসবেন অবশ্যই আপনিও চাইবেন যে আপনার মুঠোফোনে অন্তত একটা স্মৃতি হিসাবে ছবি ওঠানোর জন্য। সত্যি একটা অসাধারণ একটি জায়গা। আসলে অনুভূতির কথা তো বলে শেষ নাই। রানীর পদমর্যাদায় সে রক্ষিত, এবং এই জায়গা যে এত সুন্দর আমার জীবনে আমি দেখি নাই। 81-এ আমি আমার গ্রামের প্রতিষ্ঠান অঞ্জনগাছি মাধ্যমিক বিদ্যালয় থেকে সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক মহোদয় সহ এবং আরো দেখা যাচ্ছে ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা এবং আমার পরিবার সবাই ফ্যামিলি নিয়ে এই ধরনের পরিবেশ তো দেখছি গ্রামগঞ্জে জাগে না। এই যে এরকম একটা ঐতিহ্যময় জায়গার স্থানের কথা শুনে আমি আমার ফ্যামিলিকে নিয়ে এসেছি। এটা হচ্ছে সেই প্রাচীনকালে রানীর পুকুর। এখানে রানী এক সময় দাসীবান্দি নিয়ে এসে সম্ভবত বিকেলে সময় কাটাতো। যত দর্শনীয় স্থানে গেছি এমন সুন্দর জায়গা দেখা খুব কমই হয়েছে আর কি, মূলত আমার যেটা মনে হয়। তবে সেক্ষেত্রে যারা আমরা আসছি শিক্ষার্থীদের যে উদ্দেশ্যে নিয়ে এসেছি, আমরা সে বিষয়ে পুরোপুরি সাকসেসফুল বলতে পারি। আমরা শিক্ষা ছাপার জন্য নিঃসন্দেহে ভালো এই জায়গাটা, কারণ এখন যেগুলো তৈরি হচ্ছে সেগুলো তো কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। এখানে শিক্ষণীয় কিছু নাই, এখানে আসতে পারে কিছু শিক্ষণীয় জিনিস নিঃসন্দেহে আছে। বন্ধুরা, এখানে ছোট্ট করে হলো একটা মিনি চিড়িয়াখানা রয়েছে, যেখানে শুধুমাত্র বাচ্চাদের মূলত বিনোদনের জন্য কিছু হরিণ রয়েছে। আমি আসলে দেখাবো আপনাদের, যদিও এখন ঠিক দুপুরবেলা হরিণগুলো আমাদের কাছে থেকে লোকালয় থেকে বেশ খানিক দূরে। তবে অনেক ভিডিও আপনারা হয়তো দেখেন যে অনেক দর্শনার্থী যখন আসেন পাতা কিংবা কোনো ধরনের খাবার আসলে দিলে হরিণগুলো আসে এবং হাত থেকে সেই খাবারগুলো আসলে খায়। এমনটা আসলে আমরা অনেক ভিডিও দেখেছি, বাট এখন যে জিনিসটা আসলে দেখতে পাচ্ছি যে হরিণগুলো আসলে অনেকটাই দূরে। আর এখানে কিন্তু লেখা রয়েছে যে কিছু দিক নির্দেশনা, সেই নির্দেশনাগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। আর হয়তো দেখতে পাচ্ছেন ওই দূরে হরিণগুলো আসলে এখন সব শুয়ে আছে আর কি। অনেক সময় আসলে হরিণগুলো কাছে আসে, আর দেখতে পাচ্ছেন আসলে বাচ্চারা হরিণ দেখে খুবই ভালো লাগছে। কি তোমাদের হরিণ দেখে কেমন লাগছে? ভালো স্যার। এমন হরিণ কি কখনো দেখেছো? জি না। আচ্ছা, এই জায়গাতে এসে ঘুরে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে না? তোমার কেমন লাগছে বলো তো? আমারও ভালো লাগছে। নাম কি তোমার? শাফিন। কোন শ্রেণীতে পড়ো? ক্লাস 6। বলো। কোথায়? আসলে প্রথমে বলেছিলাম যে মিনি চিড়িয়াখানা, হরিণ দেখিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ময়ূর পাখি বেশ বড়, আর কত সুন্দর এর পালকগুলো। আসলে পালকগুলো যখন চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখে তখন এটা দেখতেই আরো বেশি সৌন্দর্য লাগে। আর ওখানে আরেকটি পাখি রয়েছে। আসলে এখানে প্রথমে বলেছি যে মিনি চিড়িয়াখানা শুধুমাত্র বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য এখানে কিছু রাখা হয়েছে। আর নিশ্চয়ই এখানে খরগোশ রয়েছে, এই খরগোশগুলো বেশ সুন্দর। আর খরগোশকে খাওয়ানোর জন্য দেখতে পাচ্ছেন যে পাতাকপি আসলে দেওয়া হয়েছে। একেবারে পরীক্ষার পাশে এই মিনি চিড়িয়াখানা, অর্থাৎ এই নাটোর যে উত্তরা গণভবনে যদি আপনারা আসেন চিড়িয়াখানাটা দেখে যাবেন। চিড়িয়াখানার যে নির্দেশনা দেওয়া রয়েছে সেটাও আপনারা পড়বেন। পশু পাখিকে কোনো প্রকার খাবার দিবেন না। আসলে অনেকেই বিভিন্ন ধরনের খাবার দেয়, সেই খাবারের কারণে কিন্তু এই পশু পাখিগুলো অসুস্থ হতে পারে। তার কারণে আপনি ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের খাবার এসেই যে দিবেন, আসলে কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়েই আপনি সেই পশু পাখিকে খাবার গুলো দিতে পারবেন। এই পুকুরের কিন্তু একটা ইতিহাস আছে। এখানে যে 43 একর জমি আছে, এর পুরা অনেক বড় দিঘি আছে। এই দিঘিতে অনেক বড় বড় মাছ আছে। এই মাছ কিন্তু কেউ মেরে খায় না। বিগত কিছুদিন আগে একটা মাছ এখানে মরে গেছিল, সেটা ভাসি ছিল। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া মিরপুর থানা। এখানে এসে কি কি দেখলেন এখন পর্যন্ত? এই সবে মাত্র এসে কেবল এই কিছুটা দেখলাম। কেমন লাগছে স্থানটি? স্থানটি আমার কাছে খুবই ভালোই লাগছে। আমি কি তোমার? আমার নাম মুনমুন। কোথায় থেকে আসছো? আমি মিরপুর। কেমন লাগছে তোমার এই জায়গায় ঘুরে? ভালো। খুব ভালো লাগছে না? হ্যাঁ। কি দেখে ভালো লাগছে বলো তো? ফুল। তোমারও ফুল দেখে ভালো লাগছে? প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে এবং ইতিহাসের স্মৃতিচারণ করতে করতে আমাদের ভ্রমণটি এখানেই শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।